ঝিলের সাথে অন্যায় করার শাস্তি তিতিরকে দিল সাক্ষ্যর মা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিলকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে সাক্ষ্য। এরপরেই ঠাম্মি বলে, বিয়ের এক রাত কাটতে না কাটতেই তোমার ড্রামা শুরু হয়ে গেল, তাই না? এই জন্য আমি এই মেয়েটাকে এই বাড়ির বউ বলে কখনোই মেনে নেব না। এই মেয়েটা কোনো কাজেরই যোগ্য নয়, আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ও প্রথম দিনই চলে গেল ওই বস্তিতে। তখনই সাক্ষ্যর মা বলে, এটা তুই কেন করলি ঝিল? আমাদের সকলকে অপমান না করলে তোর মনে হয় পেটের ভাত হজম হয় না, তাই না রে? না হলে তুই এই রকমটা করতে পারতিস না। কি যে লাভ পেলি সেটাই বুঝে উঠতে পারলাম না। এর মধ্যে বড় মামু বলে, কিরে ঝিল, কি হয়েছিল আমাদেরকে একটু খুলে বলতো। ঝিল প্রথমে কিছু বলতে চায় না। ঝিলের মা বলে, বড় বৌদি, ও আর কখনোই এরকমটা করবে না। আসলে ওর আমার জন্য মন কেমন করছিল তো, তাই ও চলে গিয়েছিল। সাক্ষ্য তখন বলে, ঝিল, তুমি এইভাবে চলে যাবে আর আমাকে এভাবে বিপদে ফেলবে, এটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। আজ দেখো, তুমি চলে গেছিলে বলেই ওদেরকে কথা বলে দেওয়ার সুযোগটা তুমি করে দিয়েছো। তখনই সুদর্শনা বলে, ঝিল, তোমার যদি কোনো অসুবিধা হতো তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে সাহায্য করতাম। এভাবে চলে গিয়ে তুমি একদমই ঠিক কাজ করনি। ঝিল তখন বলে, অনেকক্ষণ ধরেই আমি অনেকের কথা শুনছি, কিন্তু এইবারে আমাকে সত্যিটা বলতেই হবে। সত্যিটা যদি আমি না বলি তাহলে খুব খারাপ হয়ে যাবে। আসলে আমি যেতে চাইনি, আমাকে বাড়ি থেকে তাড়াতে বাধ্য করেছে তিতির আর তিতিরের বন্ধুরা। ওরা আমার সাথে অসভ্যতামি করেছে। তখনই সবাই জিজ্ঞেস করে, কি অসভ্যতামি করেছে যার জন্য তুমি একেবারে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে? ঝিল তখন বলে, আমাকে প্রথমত ওরা ওই ঘরে নিয়ে গেল, ওরা কেউ বিছানা ছেড়ে নড়ছিল না। আমি নিচেই একটা মাদুর পেতে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম ওরা আমাকে তবুও ছাড়ছে না। নানান ধরনের নানান কুমন্তব্য আমাকে করেই যাচ্ছে। আমি যখন ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম তখন ওর এক বন্ধু রীতিমতো আমার হাত ধরে টানাটানি শুরু করে দেয়, যেটা আমার কাছে সব থেকে অসম্মানজনক বলে মনে হয়েছে। আর তারপরেই আমি ঠিক করি যে আমি আর এই বাড়িতে থাকবো না, কারণ এত অপমান মেনে নেওয়া যায় না। তখনই তিতিরকে বলে, আমি জানি তিতির, তুমি এখন এই কথাগুলো স্বীকার করবে না। আসলে তুমি যদি এই কথাগুলো স্বীকার করে নাও তাহলে তো আমার মান সম্মান বেড়ে যাবে আর তোমার মান সম্মান কমে যাবে। তাই যেভাবেই হোক আমাকে তো অপরাধী প্রমাণ করতে হবে, তাই না? সুদর্শনা বলে, ঝিল, তুমি এতটা অত্যাচার সহ্য করেছো, তুমি আমার কাছে কেন গেলে না? এরপরেই ঝিল বলে, তুমি কোন ঘরে ঘুমিয়ে আছো আমি তো জানি না। রাতের বেলায় কার ঘরে যাব, কাকে এসব কথা বলবো বুঝে উঠতে না পেরে আমি চলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমার হাতে আর কোনো উপায় ছিল না। সাক্ষ্য বলে, তিতির, তোর এই বাদরামোগুলো কবে কমবে বলতো? এরপরই তিতিরের মা বলে, বাহ সাক্ষ্য, বাহ, এখন থেকেই বউয়ের কথা শুনে বাড়ির লোককে সন্দেহ করা শুরু করে দিলি। সাক্ষ্য তখন বলে, আমি ওকে খুব ভালোভাবে চিনি মনি, ও কি করতে পারে আর কি পারে না সেটা আমি জানি। ও তো আমার বোন, তো ওর মধ্যে অপরাধীর বীজ রয়েছে, আর অপরাধীর বীজ যেখানেই থাকে না কেন সেখান থেকেই চারা গজাতে শুরু করে দেয়। তিতির যেই কাজটা করেছে সেটা খুবই খারাপ করেছে। তখনই সাক্ষ্যর বাবা বলে, আসলে তিতির সব কিছুতেই একটু বাড়াবাড়ি করে। ওর দিদি ভ্রমরের সম্পর্কে কিন্তু এত অভিযোগ আসে না যতটা না তিতিরের সম্পর্কে আসে। তারপরেই ঝিল বলে, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি, উল্টে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। তো আমি আর কি করতে পারতাম, বাধ্য হয়ে আমাকে চলে যেতে হয়েছিল। সুদর্শনা বলে, আমি খুব ভালোভাবে তিতিরকে চিনি, ও কি করতে পারে আমার জানা আছে। তখন তিতির মুখ খুলেছে আর বলে, তুমি এখানে কতদিন রয়েছো যে এই সমস্ত কথা বলছো? তুমি জানো আমাকে? সুদর্শনা বলে, শোনো, তুমি আমার থেকে অনেক ছোট, তাই তুমি আমার সাথে এভাবে কথা বলবে না। বাড়ির সবাই আমাকে যাই বলুক না কেন আমি তাদের কাছ থেকে শুনতে রাজি, তোমার কাছ থেকে নয়। ভদ্রভাবে কথা বলো। তখনই তিতিরের মা বলে, তিতির, তুমি চুপ করো, অনেক হয়েছে, এসব কি হচ্ছে? তারপরেই ঠাম্মি তখন বলে, আমার আর ভালো লাগছে না, এই মেয়েটা আসার পর থেকেই এই বাড়িতে ঝামেলা বাড়ছে বই কমছে না। সাক্ষ্য তখন বলে, ঠাম্মি, ঝামেলাটা যদি কেউ ইচ্ছে করে করতে চায় সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার থাকে না। ঝামেলাটা ইচ্ছে করে যে করছে তাকে কিছু বলো, সে যদি এভাবে অন্যায় করে সেটাও তো মেনে নেওয়া যায় না। এরপরে তিতির
আর কিছু বলতে পারে না। ঝিল তখন বলে, বারবার করে অনুরোধ করেছিলাম কিন্তু কোনো কথাই শোনে না, ইচ্ছে করে করে মানুষকে হ্যারাসমেন্ট করে, এরা নাকি আবার শিক্ষিত। কি করে যে নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করো তোমরা, বুঝে উঠতে পারি না। আমরা না হয় বস্তির মেয়ে, আমরা বেশি দূর পড়াশোনা করিনি, তোমাদের মতো শিক্ষিতও নই, তাই বলে আমাদেরকে এভাবে অসম্মান করাটাও তো উচিত নয়। এটা বুঝি তোমরা শিক্ষায় পড়েছো? তখনই সাক্ষর মা বলে, তিতির, এগুলো কি শুনছি? এটা কিন্তু ঠিক হয়নি। এই রকম অন্যায় ভবিষ্যতে আর করবে না। আর ঝিল, তোমার সাথে যদি এরকম করে থাকে তোমার অন্য ঘরে গিয়ে ঘুমানো উচিত ছিল, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল না। তাই আমার মনে হয় আর কখনোই তুমি এই অন্যায়টা করো না। এরপরেই ঝিল বলে, বড় মামি, আমি আর এই অন্যায় কখনোই করব না। তখনই মিনতি বলে, বড় বৌদি, এইবারের মতন ঝিলকে ক্ষমা করে দাও, ঝিল আর কখনোই এই অন্যায়গুলো করবে না। এরপরে ঝিলকে বলে, যা ঝিল, তুই ঘরে যা, তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না, আর উল্টোপাল্টা কথা বলিস না। এরপর যখন কিছু হবে বাড়ির সবাইকে বলবি, তারা ঠিক একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা মাথায় আনবি না। এর মধ্যেই তিতির বুঝতে পারে যে ঝিল সবার সামনে তিতিরকে অপমান করেছে, কিন্তু তিতির ঠিক করে এর থেকে বেশি অপমান আরও ঝিলকে ফেরত দেবে। কিন্তু সাক্ষ্য ভাবে, যদি আমার স্ত্রীর সাথে বারবার করেই এরকম অন্যায় করা হয়, এরকম অপমান করা হয়, তাহলে সে এই বাড়িতে থাকবে কিনা দুবার ভেবে দেখবে। তখনই সুদর্শনা বলে, সত্যি কথা, একটা মেয়েকে নিয়ে তোমরা যা শুরু করেছো, কত বড় অন্যায় কাজ করছো। সে তো আস্তে আস্তে এই বাড়িতে মানিয়ে নেবেই, কিন্তু তোমরা যদি তাকে সেই সুযোগটুকু না করে দাও, তাহলে একার পক্ষে স্ট্রাগল করা অনেক বেশি কঠিন। আমি জানি ঝিলের অনেক কষ্ট হচ্ছে। ঝিল, তুমি ঠিক চিন্তা করো না, একদিন দেখবে এই সব কিছু বদলে গেছে, সব ঠিক হয়ে গেছে।